হ্যালো স্টুডেন্ট। তো দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির যে পার্ট চ্যাপ্টার 2, যেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। আচ্ছা, তো যে আমরা পড়বো পর্যায় সারণী হলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কেমিস্ট্রি একটা বেস বলতে পারি। ওকে, তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি। তাই দেখো প্রথম দেখতে পাচ্ছ, এই যে দেখো আমরা জানি যে প্রথম এখন যে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা দেখছি সেটার যে মানে ইতিহাস, সেই জিনিস জায়গাটা আমরা একটু আগে আলোচনা করব। তো সবার আগে একটু বলে দিই এখানে যে আমাদের এখন যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে কিন্তু 118টা মৌল আছে, হলো। তো আমরা দেখবো যখন প্রথম পর্যায় সারণী বানানো শুরু হচ্ছে তখন কিন্তু 118টা মৌল তখন ছিল না। এবং এখনো জানি এখনো অনেক আমাদের পিরিয়ডিক টেবিলে ইনকমপ্লিট তোমার পিরিয়ড আছে, ইনকমপ্লিট অনেক মৌল আছে, হলো, যেগুলো এখনো আবিষ্কৃত হয়নি, জাস্ট তাদের নামকরণ করা হয়েছে। তো সেগুলোই আমরা তাদের পেছনের ইতিহাসটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা যার নাম পড়বো সেটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। আমরা সবাই জেনেছি যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে কে, হলো সেই কনজারভেশন অফ মাস, হলো ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক। ওকে, আচ্ছা, তাহলে দেখো সবার প্রথম তিনি 1789 সালে মৌলিক পদার্থগুলোকে, বিভিন্ন যে মৌলিক পদার্থগুলো আছে সেগুলোকে ধাতু এবং অধাতুতে দুভাবে ভাগ করেন, হলো। তিনি সমস্ত মৌলিক পদার্থগুলোকে নিলেন এবং তাদেরকে ধাতু এবং কোনটা অধাতু সেরম ভাবে তিনি ভাগ করলেন। আচ্ছা, যেমন কিছু করলেন, বোরন কার্বন হলো অধাতু, বোরন কার্বন এদেরকে অধাতু স্থান দিলেন, জিঙ্ক সোডিয়াম এদেরকে ধাতু স্থান দিলেন। এরকম করে একটা সাজিয়ে একটা সারণীর মতো তৈরি করতে চাইলেন। তিনি একই সাথে ভৌত অবস্থার কঠিন, তরল ও বায়বীয় এই তিনটি অবস্থার ভাগ করেন, হলো। আমরা দেখবো তিনি কিন্তু এই যে যেমন আমরা দেখবো ভৌত অবস্থা, ধরো এই যে আমাদের কার্বন, সেই কার্বন কঠিন অবস্থায় কিরকম, সেটা তরল অবস্থায় কিরকম, এবং সেটা গ্যাসীয় অবস্থায় কিরকম, হলো। কোনটা গ্যাস, এবার পর্যায় সারণীর কোনটা গ্যাস, কোনটা তরল, কোনটা কঠিন অবস্থায় থাকে, সেইভাবে তিনি সেটার ভাগ করলেন। তিনি মাত্র 33টি মৌল নিয়ে তার ছক তৈরির কাজ শুরু করেন। তাহলে এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 33টি। তাহলে আমরা জানবো যে সবার প্রথম যে পিরিয়ডিক টেবিল তার যে সূত্রপাত করছে সেটা করছেন কিন্তু বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। এবং তিনি কটা মৌল নিয়ে কাজ করলেন, তিনি 33টি মৌল নিয়ে, সবার প্রথম তিনি 33টা মৌল নিয়ে কাজ করলেন। এবং দেখবো যে তিনি 33টা মৌলকে নিয়ে তার পর্যায় সারণীকে স্থান দিলেন, হলো। তার পর্যায় সারণীতে সেগুলোকে রাখলেন এবং সেগুলোকে ধাতু, অধাতু এবং কঠিন, তরল, গ্যাসীয় এইরকম ভাবে ভাগ করলেন। চলে আসবো পরেরটায়। পরেরটা যেটা পড়বো সেটা হচ্ছে ডোবেরেইনার। ডোবেরেইনারের ট্রায়াড ল, হলো ত্রয়ী সূত্র। আচ্ছা, তো এ দেখো এখানে লিখেই দেওয়া আছে ডোবেনিয়াস ট্রায়াড বা তোমার জন ডোবেনিয়ার 1817 সালে এই যে ট্রায়াড ল তার প্রবর্তন করছে, হলো। তুমি এখানে ছবিতে দেখতে পাচ্ছ ডোবেনিয়ারকে। আচ্ছা, তাহলে দেখো 1829-এর দশকে 1829-এর দশকে তিনি কিছু এলিমেন্ট নিলেন এবং তাদেরকে তিনটে করে গ্রুপ নিয়ে তিনি তাকে সাজালেন। এই যে ট্রায়াড, ট্রায়াড শব্দটির অর্থ কি? ট্রায়াড শব্দটির অর্থ ত্রয়ী। তাহলে কি করলেন, সবার প্রথম যেটা জানতে হবে আমাদের যে তার বেস কি ছিল। তিনি যে এই তার পর্যায় সারণী তৈরি করলেন সেটা কিসের ভিত্তিতে, তার বেস কি ছিল? তার বেস ছিল কিন্তু অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভর। তাহলে তিনি সর্বপ্রথম মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে নিয়ে তিনি সাজালেন এবং এইরকম একটা পর্যায় সারণী তিনি তৈরি করলেন, এরকম একটা পিরিয়ডিক টেবিল তিনি তৈরি করছেন। ওকে, আচ্ছা, তাহলে তিনি তার যখন সাজালেন তিনি একটা দারুণ জিনিস লক্ষ্য করলেন। তিনি কি লক্ষ্য করলেন, যে দেখলেন যে তিনি এরম ভাবে সাজালেন, তিনি দেখো আমি একটু এখানে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি, যে তিনি করলেন কি তিনটে করে মৌল নিয়ে সাজালেন। দেখো গ্রুপস ইনটু থ্রি, গ্রুপস অফ থ্রি বলছে না, তিনটে করে মৌল নিয়ে সাজালেন। তাহলে বলছেন এই ধরো আমাদের আছে ফার্স্ট, এই হচ্ছে সেকেন্ড, এই হচ্ছে থার্ড। তাহলে তিনি বললেন এরকম করে মৌলগুলোকে বসালেন, আমরা নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। তাহলে তিনি কি বললেন যে
এবার কার ভিত্তিতে সাজালেন? অ্যাটমিক ওয়েট এর ভিত্তিতে সাজালেন। আমি ধরলাম এর অ্যাটমিক ওয়েট সামথিং, এর অ্যাটমিক ওয়েট সামথিং, এর অ্যাটমিক ওয়েট সামথিং। এবার তিনি বললেন, ধরো আমি ধরে নিলাম এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 এবং এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 3। তাহলে বলছে যদি আমরা এই প্রথম এবং তৃতীয়ের অ্যাটমিক ওয়েট জানি, তাহলে আমরা দ্বিতীয়েরও কিন্তু অ্যাটমিক ওয়েট বের করতে পারি। কি রকম ভাবে? বলছে প্রথম যে প্রথম, ফার্স্ট এবং থার্ড এর যদি তুমি যে অ্যাটমিক ওয়েট তাদের গড় করো, সেই যে গড় আসবে সেটাই হবে সেকেন্ডের অ্যাটমিক ওয়েটের সমান। তাহলে আমরা ফার্স্ট পাচ্ছি 1, থার্ড এ পাচ্ছি কাকে? 3। তাহলে কত হয়ে যাচ্ছে? 4/2। তাহলে আমাদের যে অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে y এর 2। তাহলে তিনি বললেন প্রথম ও তৃতীয় মৌলের গড়ের যদি আহ, তোমার অ্যাভারেজ করা হয়, তখন দেখবো সেটা দ্বিতীয় মৌলের গড়ের যে অ্যাভারেজ তার সমান হলো। তাহলে তিনি এরকম ভাবে তার পর্যায় সারণীটা তৈরি করলেন। হলো, দেখো এই যে বলছে ইন দ্য ট্রায়াডস হ্যাজ সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ এন্ড অর্ডারলি ফিজিক্যাল প্রপার্টি। এবং তিনি যখন সাজালেন এরকম ভাবে সাজিয়ে দেখলেন তাদের ফিজিক্যাল রাসায়নিক ধর্ম এবং এবং তোমার ফিজিক্যাল প্রপার্টির মধ্যে তোমার আমরা দেখবো ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে কিছু মিল পাওয়া যাচ্ছে। যেমন দেখো তিনি একটা পর্যায় সারণীর একটা যেটা সাজালেন খুব ফেমাস, সেটা হচ্ছে এই 2 নম্বরটাকে নিয়ে কাজ করি। এই দেখো তিনি এই তিনটেকে নিয়ে সাজালেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে আমরা লিথিয়ামের কত দেখছি দেখো 7, পটাশিয়ামের দেখছি দেখো 29, 39। তাহলে আমি এই এখান থেকে আমি সোডিয়ামের কি করে বার করব? আমাকে কি করতে হবে? প্রথম ও তৃতীয়ের যে অ্যাটমিক ওয়েট তার কি করতে হবে? গড় করে নিতে হবে। দেখো অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট হলো। তাহলে আমরা দেখবো এই 29 প্লাস 7 কত হচ্ছে? 29 প্লাস 7 হচ্ছে কিন্তু আমরা 46। তাহলে 46/2। তুমি তাহলে এর গড় বের করে ফেলো। তাহলে 2, 3 কত আসছে দেখো? 23। তাহলে আমরা দেখলাম এই যে এখানে দেখতে পাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি তিনটে করে মৌল নিলেন এবং বললেন প্রথম এবং তৃতীয় যদি গড় অ্যাটমিক মাসের বা অ্যাটমিক ওয়েটের গড় করি, তাহলে সেটা আমাদের দ্বিতীয় মৌলের সমান হচ্ছে। তাহলে এরকম ভাবে তিনি তার ত্রয়ী সূত্র বা ট্রায়াড লয়ের বর্ণনা দিলেন। ওকে, তাহলে এই ছিল আমাদের ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র। ওকে, যেটা কোশ্চেন আসে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে ত্রয়ী সূত্রের প্রবক্তা কে, তখন বলতে হবে ডোবেনিয়ার। আর সেকেন্ড যে ইয়ে দেয় সেটা হচ্ছে এরকম বলে দেবে লিথিয়ামের এত, পটাশিয়ামের এত, তাহলে বলো তো দেখি সোডিয়ামের কত, হলো দিয়ে দেবে লিথিয়াম পটাশিয়ামটা, সোডিয়ামেরটা অপশানে দেবে, তখন তুমি অপশান থেকে এরকম ভাবে বের করে তুমি সেটাকে ইয়ে করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের ডোবেনিয়ারের ট্রায়াড ল। চলে আসবো পরেরটায়, সেটা দেখবো সেটা কি নিউল্যান্ডের অক্টেভ সূত্র। হলো, এবার আসছে সায়েন্টিস্ট নিউল্যান্ড। তাই নিউল্যান্ড সর্বপ্রথম তার অক্টেভ, তার অষ্টক নিয়ম প্রবক্তা করছেন। তাহলে হচ্ছে নিউল্যান্ডের অষ্টক নিয়ম। আচ্ছা, তাই নিউল্যান্ড কি বলছে দেখো, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট নিউল্যান্ডস অক্টেভ ল, মানে নিউল্যান্ডস ল অফ অক্টেভ। আচ্ছা, তিনি কি করলেন আগে একটু বুঝি জিনিসটা। তিনি যেটা থেকে ইন্সপিরেশন পেলেন, আচ্ছা তার প্রথমে বেস কি, তার কার ভিত্তিতে সাজালেন? ঠিক যেমন আমাদের ডোবেনিয়ার সাজালেন অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস, তিনি কিন্তু তার ভিত্তিতেই সাজালেন। তাহলে আমরা বলবো তিনিও কিন্তু এটাকে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাসের ভিত্তিতে তিনি কিন্তু সাজালেন। ওকে, এই হচ্ছে আমাদের বেস। আচ্ছা, তিনি কোথা থেকে ইন্সপিরেশন পেলেন? তিনি ইন্সপিরেশন পেলেন সারগাম থেকে। কিরকম? দেখো আমরা জানি সা, এই তো সা রে গা মা পা ধা নি সা। এবার দেখো আমরা একটা জিনিস যদি এই জিনিসটাকে লক্ষ্য করি, তখন একটা জিনিস দেখতে পাবো, দেখো এই যে একবার প্রথম সা আসছে হলো, আবার সেই সাটা কততে গিয়ে রিপিট হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সাটা আবার রিপিট হচ্ছে গিয়ে কততে? আবার তার অষ্টম পজিশনে, মানে অক্টেভ, তাই তো অষ্টম, অষ্টমে গিয়ে এটা কিন্তু রিপিট হচ্ছে হলো। তাহলে এই জন্য তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, দেখো আবার রে, এরপরে আবার কি আসবে? সা এর পরে আবার রে আসবে না?
তাই দেখো আবার এই রেটা কতক্ষণ পরে আবার রিপিট করছে, আবার সেই অষ্টম ইয়ের পর রিপিট করছে, আবার এই গা আবার কত নম্বরে রিপিট করছে, আবার গাটা সেই অষ্টমে রিপিট করছেন। তাই তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে প্রত্যেকটা এখানে টোন তার অষ্টম পর্যায়ে গিয়ে সেটা আবার রিপিট করছেন। তাহলে তিনি যেটা বুদ্ধি করলেন, তিনি ভাবলেন যদি আমিও এরকম অ্যাটমিক ওয়েট গুলোকে অ্যাটমিক ওয়েট অনুসারে, মানে এরকম করে লিখি, অ্যাটমিক ওয়েট অনুসারে মৌলগুলোকে সাজাই, তিনি এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে সাজালেন, তখন দেখলেন যে এরকম ভাবে যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তাই দেখলেন এই যে এর যা যা রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম বা বলতে পারো রাসায়নিক ধর্ম, সেটা কোথায় মিল পেলেন, তিনি গিয়ে দেখলেন ঠিক মিল পেলেন তার অষ্টমে গিয়ে। তাহলে তিনি কি করলেন, এই এইচ কে এখানে না লিখে এইচ কে আবার এর তলায় নিয়ে চলে এলেন, হলো? তারপরে এইচ আই জে কে এল এম এন, তাহলে দেখো এইচ এর পরে আবার কে রিপিট করবে, তার অষ্টমে গিয়ে আবার এইচ এর ধর্ম রিপিট করবে, তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তাহলে হচ্ছে আই জে কে এল এম এন ও, তাহলে দেখবো ও এর ধর্মের সাথে আবার মিল পাওয়া যাচ্ছে। তাহলে দেখবো এই যে দেখো যারা অষ্টমে আসছে তাদের ধর্মের তিনি মিল খুঁজে পেলেন। তাহলে তার ভিত্তিতেই দেখো এই যে এখানে লিখেছে, দেখো সা রে গা মা পা ধা নি সা এরকম করে লিখলেন, এবং তার ভিত্তিতেই যে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আবার ফ্লোরিন দেখো রিপিট করছে। তাহলে দেখলেন এরা দেখো অষ্টমে গিয়ে রিপিট করছে, এবং তিনি বললেন এই সমস্ত এই যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, কোবাল্ট, নিকেল, বেরিয়াম হলো এদের কিন্তু ধর্মের মিল পাওয়া যাবে। আবার দেখবে এদের ধর্মের কিছু কিছু মিল পাওয়া যাবে। তাহলে এইটাই হচ্ছে অষ্টক নিয়ম, যেখানে নিউল্যান্ড বলল যে প্রত্যেকটা মৌল তার অষ্টম পজিশনে গিয়ে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের কিছু কিছু মিল পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, দেখো ওটাই এখানে আমি বর্ণনা করেছি, সুন্দর করে লিখে দিয়েছি। আচ্ছা, তাই দেখো এটা কত সালে, 1866 সালে নিউল্যান্ড একজন ব্রিটিশ তোমার সায়েন্টিস্ট, তিনি কিন্তু তার অক্টেভ নিয়ম দিচ্ছেন। ওকে, আচ্ছা, তিনি কোথা থেকে কোথায় দিচ্ছেন, হাইড্রোজেন টু থোরিয়াম পর্যন্ত তিনি তার ইয়েটাকে সাজাচ্ছেন, হলো? আচ্ছা, হ্যাঁ, এটা বললাম, আলোচনা করলাম সেম অক্টেভ অফ মিউজিক, তিনি তার ইয়েটা নিয়ে কাজ করলেন, হলো? এবার দেখো তিনি যে জিজ্ঞেস করে এখানে, খুব এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে তিনি কটা এলিমেন্ট নিয়ে কাজ করেছিলেন, তার নাম্বার অফ এলিমেন্টস। ওকে, তাহলে আমরা দেখবো তার নাম্বার অফ এলিমেন্টস ছিল কিন্তু 62 এলিমেন্ট, এবং কটা, 56, তিনি 56টা জায়গা নিলেন। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে তিনি 56টা জায়গায় 62 এলিমেন্টকে স্থান দিলেন। ওকে, এই জিনিসটা আমরা ভালো করে জানবো, হলো? তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারে নিউল্যান্ডের অক্টেভ সূত্রে কটা জায়গায় এই জিনিস স্থান পাচ্ছে, তখন বলতে হবে 62। ওকে, আচ্ছা, এই গেল আমাদের নিউল্যান্ড অক্টেভ সূত্র। কিন্তু যে প্রবলেমটা দেখা গেল, যখন আমরা দেখছি একটু হায়ার অ্যাটমিক ওয়েট, যত আমরা দেখো পেছনে যাব, যত এখান থেকে পেছনের দিকে যাব, তত অ্যাটমিক ওয়েট আস্তে আস্তে বাড়বে। এবার দেখছি যখন এইখানে চলে আসছি, এখানে এখানে যখন অ্যাটমিক ওয়েট অনেক বেশি হচ্ছে, তখন কিন্তু এই নিউল্যান্ডের সূত্র আর অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে নিউল্যান্ডের সূত্র ওই মানে ৬২টা এলিমেন্ট পর্যন্তই ঠিকঠাক হচ্ছে, বা তার আগে পর্যন্ত ঠিকঠাক হচ্ছে, যেই ৬২টা ছাড়িয়ে যাচ্ছে একটু ভারী এলিমেন্ট চলে আসছে যাদের অ্যাটমিক ওয়েট খুব বেশি, হলো অ্যাটমিক মাস খুব বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন দেয়, একটা কোশ্চেন দেয় যে এই যে নিউল্যান্ডের অক্টেভ সূত্র, হলো অক্টেভ সূত্র, আমি এইচ ল লিখলাম, এটা কোন এলিমেন্টের জন্য প্রযোজ্য? ওকে, তাহলে তোমরা নিজেরা বলবে, হেভিয়ার, হেভি এলিমেন্টের জন্য, লাইট এলিমেন্টের জন্য, মানে একদম হালকা এলিমেন্ট, ভারী এলিমেন্ট, নাকি বোথ, নাকি হবে না? ওকে, এই জিনিসটা থাকলো। চলে আসে পরেরটায়, এই গেল আমাদের নিউল্যান্ড অক্টেভ সূত্র, তার একটা নিজস্ব ধারণা তিনি দিলেন। ওকে, আচ্ছা, চলে আসি পরেরটায়। পরেরটা যার ল আমরা পড়বো সেটা হচ্ছে লোথার মেয়ারের প্রিন্সিপাল। তাই লোথার মেয়ার কি দিচ্ছে, দেখবো লোথার মেয়ার দিচ্ছে, বলছে 1830 থেকে 1900 তোমার 1895 এর মধ্যে লোথার মেয়ার তার প্রিন্সিপাল দিয়েছিল। তিনিও দেখবো তার যে অ্যাটমিক মানে বেস ধরেছিলেন, তার যে ভিত্তি ধরেছিলেন সেটা নিউল্যান্ড এবং ডেভোনিয়ারের মতোই সেম ধরলেন, যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস বা ওয়েট। তা তিনিও পারমাণবিক তোমার ভরের উপর ভিত্তি করে
তার পর্যায় সারণীগুলোকে কিন্তু সাজানোকে প্রেফার করলেন। ওকে, আচ্ছা। দেখো, was of the one of the first to develop periodic table of chemical compound based on atomic weight and valence। হলো তিনি তার atomic weight এবং যোজ্যতা, পরবর্তীকালে পড়বো, যোজ্যতার ভিত্তিতে তিনি এইগুলোকে সাজালেন। ওকে, দেখতে পাচ্ছ, দেখো আমরা ডোবেনিয়ার, লোথার মেয়ারের ছবি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তিনি কি করলেন, তিনি এরকম একটা গ্রাফ টানলেন, হলো লোথার মেয়ার গ্রাফ বলা হয় এটাকে। তাহলে তিনি একদিকে কি সাজালেন, তিনি একদিকে অ্যাটমিক ওয়েট বসালেন, আরেকদিকে অ্যাটমিক ভলিউম ধরলেন। ওকে, এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কে অ্যাটমিক ভলিউম ধরে তার অ্যাটমিক পর্যায় সারণীকে সাজানোর চেষ্টা করেছিলেন। ওকে, এবার সাজালেন, এবং সাজালেন যখন তিনি এরকম কিছু পয়েন্ট পেলেন, এরকম কিছু পয়েন্ট পেলেন। আমি জাস্ট র্যান্ডমলি আঁকছি, এরকম পয়েন্ট পেলেন, এবং যখন জুড়লেন তখন দেখলেন একটা সুন্দর, বেশ একটা ইউনিফর্ম, একটা হারমোনিক একটা তিনি গ্রাফ পেলেন, হলো যে গ্রাফটা তোমরা এইখানে ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবং দেখলাম, দেখো এখানেই ছবিতে তাহলে চলে যাই, এবার ছবিতে আর আঁকতে হবে না আমাকে। দেখো এই ছবিতে দেখলেই আমরা একটা জিনিস বুঝতে পারবো। দেখো এখানে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, ফ্লোরিন, সোডিয়াম। এবার যখন তিনি এরম ভাবে সাজালেন তখন দেখলেন এই যে যারা দেখো টপে বসেছে, যাদের সারণীটা এরম ভাবে, তিনি দেখলেন তাদের কিছু কিছু ভৌত ধর্মের মিল পাওয়া যাচ্ছে। তাহলে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আমরা দেখবো মডার্ন পিরিয়ডিক টেবিলেও কিন্তু এদের মিল পাচ্ছি। তিনি দেখলেন এরম ভাবে সাজিয়ে তিনি কিন্তু এই ধর্মগুলোর মিল পেলেন। আবার দেখলেন যারা এই মিডিলটা করে আছে, মানে এই জায়গাটা, তাদেরও কিন্তু এই যে ফ্লোরিন, ক্লোরিন, ক্যালসিয়াম, ব্রোমিন, এই সমস্ত এদের মিল পাওয়া যাচ্ছে। আবার যারা নিচে বসে আছে তাদেরও কিন্তু তিনি মিল খুঁজে পেলেন। তাহলে তিনি দেখলেন যারা অ্যাটমিক ভলিউম বা অ্যাটমিক মাসের ভিত্তিতে, ওয়েটের ভিত্তিতে তিনি যখন সাজালেন, তিনি দেখলেন এখানে যারা বসে আছে তাদের মিল পাচ্ছেন, মিডিলে যারা বসে আছে তাদের মিল পাচ্ছেন, এবং নিচে যারা বসে আছে আবার তাদের মিল পাচ্ছেন। হলো, তাহলে এরম ভাবে তিনি তার অ্যাটমিক ওয়েটকে সাজালেন বা তার পর্যায় সারণীকে সাজালেন। কিন্তু আমরা দেখবো এই যে তার যে পর্যায় সারণীর একটা মানে বলতে পারি যে ত্রুটি ছিল বা তোমার ব্যাকড্রপ ছিল, সেটা কি, সেটা দেখবো এই যে পর্যায় সারণী এটা কিন্তু বেশি দূর পর্যন্ত চলেনি, মানে বেশি এলিমেন্ট পর্যন্ত, এই যে যখন এই দেখো আস্তে আস্তে বড় হচ্ছে জিনিসটা, তখনই কিন্তু আর এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে যত আমরা শেষের দিকে চলে আসছি তখন ঠিক ওই নিউল্যান্ডের সাথে যেটা হচ্ছিল, ডোবেরিনার সাথে হচ্ছিল, সেটাই এখানে প্রবলেমটা দেখা গেল, যে ছোট এলিমেন্টের জন্য কাজ করছে, কিন্তু যতই আমরা হায়ার এলিমেন্টের দিকে যাচ্ছি তখন কিন্তু এই জিনিসটার কাজ করছে না। তাহলে আমাদের এখান থেকে শুধু জানতে হবে যে আমরা দেখবো যে এই যে যদি জিজ্ঞেস করে যে অ্যাটমিক ভলিউম এবং ওয়েটের ভিত্তিতে পিরিয়ডিক টেবিলের গ্রাফ কে দিয়েছিল, তখন বলবো লোথার মেয়ার। কবে দিয়েছিল সেটা একটু মাথায় রাখবো, তার বেস কি ছিল, যোজ্যতা, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ভলিউম, এই জায়গাগুলো একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, চলে আসি পরেরটা। পরেরটায় পড়বো আমরা স্পাইরাল পিরিয়ডিক টেবিল। ওকে, এবার দেখবো আরেকটা পিরিয়ডিক টেবিলের ধারণা দিচ্ছে, এটা আমরা পড়বো না, জাস্ট একটু নামটা একটু আমাদের সাথে পরিচয় রাখবো, কারণ খুব একটা আমাদের পরীক্ষায় যে দেয় এমন কথা, মানে এমন নয়, কারণ আমাদের পরীক্ষায় খুব একটা আসে না। ওকে, আচ্ছা, জাস্ট আমাদের জানতে হয় কে দিয়েছিল। তাহলে দেখো আরেকজন বিজ্ঞানীর নাম পাচ্ছি, এটা সবার প্রথম ধারণা দিয়েছিল কিন্তু, এটা মনে রাখবে, থিওডর বেনফি। তাহলে আমরা দেখবো সবার প্রথম ধারণা দিচ্ছে কিন্তু থিওডর বেনফি। পরবর্তীকালে বহু বিজ্ঞানী এসেছে এটাকে, এই পিরিয়ডিক টেবিলটা একটু মডিফিকেশন করেছেন, হলো স্পাইরাল পিরিয়ডিক টেবিলে। তো শেষ পর্যন্ত আমরা দেখছি যাকে আমরা মনে রাখবো, মেড বাই স্যার উইলিয়াম ক্রুকস। এই যে ক্রুকস গ্লাস, দেখবে পরবর্তীকালে কেমিস্ট্রিতে পড়বো, একটা টাইপ অফ গ্লাস আবিষ্কার করেছিলেন সেই স্যার উইলিয়াম ক্রুকস। সবার প্রথম তোমার 1888 সালে একটা পিরিয়ডিক, দেখো একটা চক্রাকার পিরিয়ডিক টেবিল বা একটা স্পাইরাল পিরিয়ডিক টেবিলে দিয়ে দিল। দেখো চক্রাকার পথে ঘুরছে না পুরো জিনিসটা, এই ছবিটাকে দেখো চক্রাকার পথে ঘুরছে, বা এইটাকে দেখো চক্রাকার পথে ঘুরছে। তাহলে একটা চক্রাকার পিরিয়ডিক টেবিলের ধারণা দিলেন। তাহলে আমাদের জাস্ট জানতে হবে যে চক্রাকার পিরিয়ডিক টেবিলের ধারণা কে দিচ্ছে। তো পরীক্ষায় দুটো অ্যান্সারই নিতে পারে, থিওডর বেনফিও আসতে পারে, আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে উইলিয়াম ক্রুকস। এবার আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী। ওকে, আমরা দেখবো এতক্ষণ পর্যন্ত কে কে দিল, দেখো থিওডর বেনফি দিল, ক্রুকস দিল, লেথার মেয়ার দিল, নিউল্যান্ড দিল, ডোবেনিয়ার দিল, ল্যাভয়েসিয়ের দিল। কিন্তু এদের সবার যেটা প্রবলেম হচ্ছে যে
ছোট এলিমেন্টের জন্য কাজ হচ্ছে, যখন একটু হায়ার এলিমেন্টের জন্য যাচ্ছে তখন কিন্তু আর গিয়ে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে আমরা দেখব সবার প্রথম আমরা দেখছি সবচেয়ে গ্রহণযোগ্য যে আমাদের পিরিয়ডিক টেবিল দিচ্ছে তার নাম হচ্ছে মেন্ডেলিফ। সেই মেন্ডেলিফ তার পর্যায় সারণী দিচ্ছে। ওকে, তাহলে মেন্ডেলিফ সবার প্রথম তার পর্যায় সারণীর ধারণা দিচ্ছেন। তাহলে কত সালে? এটা খুব পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকিগুলো যদিও নাও পড়ো কোনো যায় আসে না, কিন্তু এটা কিন্তু পড়তেই হবে। যে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটা সূত্র প্রদান করে, একটা পর্যায় সারণী তৈরি করলেন। এবং তিনি বলেন মৌল সমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ওকে, তাহলে তিনি দেখো এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলাম। তিনি তার বেস কি ধরলো? দেখো পারমাণবিক ভর বা বাকিদের মতোই তিনি অ্যাটমিক ওয়েট কে নিয়ে কাজ করলেন। ওকে, বা অ্যাটমিক মাস কে নিয়ে কাজ করলেন। বাকিরা যেটাই করছিল তিনি সেটাই করলেন এবং বললেন যদি এরকম অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে বা পারমাণবিক ভরের ভিত্তিতে তুমি সাজাতে থাকো তাহলে একটা সময় দেখবে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের কিছু কিছু তুমি মিল খুঁজে পাচ্ছ। ওকে, 1869 দশকে তিনি দিচ্ছেন। কিন্তু আমরা দেখব যে এই যে দেখো আমরা এই যে এরকম ভাবে তিনি সাজালেন, এই হচ্ছে তার পর্যায় সারণীটা হলো। কিন্তু আমরা যে দেখব যে তার পর্যায় সারণীতেও কিছু ত্রুটি দেখা গেল। কি ত্রুটি? সেই ত্রুটিগুলো আমাদের একটু জানতে হয়, কারণ প্রথম গ্রহণযোগ্য এবং দেখব সবচেয়ে ফেমাস হচ্ছে এই জন্য আমাদের যে এই যে পরীক্ষা এই জায়গাটা থেকে কোশ্চেন গুলো আসে। ওকে, আচ্ছা, তাহলে সবার প্রথম আমাদের যেটা জানতে হবে তিনি টোটাল কটা গ্রুপ এবং কটা পিরিয়ডকে তার মধ্যে স্থান দিলেন। তাহলে মনে রাখবে তিনি 7টা পিরিয়ডকে তার মধ্যে স্থান দিলেন এবং আমরা দেখছি 8টা গ্রুপকে তার মধ্যে স্থান দিলেন। তার পর্যায় সারণীতে আমরা দেখলাম 7টা গ্রুপ, তোমার 7টা পিরিয়ড এবং 8টা গ্রুপে স্থান হচ্ছে। ওকে, আর যদি বলে কটা এলিমেন্টকে তিনি স্থান দিলেন, কটা মৌলকে তার পর্যায় সারণীতে জায়গা দিলেন, তখন বলতে হবে কিন্তু 63 এলিমেন্ট। ওকে, তাহলে এই গেল আমাদের মডার্ন পিরিয়ডিক মানে মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু কিছু ইনফরমেশন। কিন্তু যেটা বললাম তারও পিরিয়ডিক টেবিল কিন্তু বেশি দূর পর্যন্ত চলতে পারলো না। দেখো এরকম ভাবে তিনি সাজালেন হলো। তাহলে এরকম ভাবে সাজালেন দেখো 1 2 3 4 5 6 7, তাহলে পিরিয়ড হচ্ছে 7টা এবং তিনি এরকম ভাবে যখন সাজালেন তিনি দেখো 8টা, আমরা 8টা টোটাল 8টা ইয়ে পাচ্ছি। আচ্ছা, চলে আসি পরেরটায়, যেটা এরপরে তিনি বললেন যে তার ত্রুটিগুলো কি কি এইগুলো আমাদের জানতে হবে, খুব পরীক্ষায় ইম্পর্টেন্ট। যেমন ডাল্টনের দেখবে পরমাণুবাদের থেকে আমরা পড়েছি ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কি, তো আমরা দেখবো সবচেয়ে গ্রহণযোগ্য জিনিসটা যখন ভুল আসছে সেটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা দেখবো নো প্লেস ফর আইসোটোপ, তিনি আইসোটোপকে কিন্তু কোনো রকমের জায়গা দিলেন না, কারণ তখনো পর্যন্ত কোনো আইসোটোপ কিন্তু আবিষ্কৃত হয়নি। ওই জন্য আমরা দেখলাম আগে মানে নিউল্যান্ড বাকি সবার মতোই সেখানেও কিন্তু আমরা দেখবো এই কোনো আইসোটোপ তার মধ্যে জায়গা নিল না। আচ্ছা, পরেরটা চলে আসি, নো ফিক্সড পজিশন ফর হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য কোনো ফিক্সড পজিশন তিনি রাখলেন না হলো। এই যে হাইড্রোজেনকে তিনি কোনো ফিক্সড পজিশন দিতে পারলেন না যে হাইড্রোজেন এখানেই থাকবে, এখানে হাইড্রোজেনের ফিক্সড পজিশনটা তিনি দিতে পারলেন না। অ্যাবসেন্স অফ ইনার্ট গ্যাস, তিনি যে নিষ্ক্রিয় গ্যাস সেই নিষ্ক্রিয় গ্যাসকেও কিন্তু কোনো রকমের স্থান দিলেন না, তার যে পর্যায় সারণী সেখানে দেখো নিষ্ক্রিয় গ্যাস কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, আরো একটা ইয়ে ছিল, ভুল ছিল, এখানে লিখে দিই, যেটা হচ্ছে ধাতু ও অধাতুকে অধাতুকে ধাতু এবং অধাতুকে আলাদাভাবে, সহজ ভাষায় লিখছি, আলাদাভাবে স্থাপন করা হয়নি। ওকে, তাহলে আমরা দেখবো ধাতু এবং অধাতুকে তিনি আলাদাভাবে স্থাপন করলেন না। এবং লাস্ট ভুল ছিল কি, আর্গনের ভর তিনি 40 এবং পটাশিয়ামের ভর পেয়েছিলেন 39।
এর সত্ত্বেও পর্যায় সারণীতে তিনি আর্গনকে পটাশিয়ামের পূর্বে স্থান দিয়ে দিল। মানে আর্গনের তো হওয়ার কথা ছিল কি, প্রথমে ছোট থেকে সাজাচ্ছি তাহলে প্রথমে পটাশিয়াম হওয়ার কথা ছিল, তারপরে আর্গন হওয়ার কথা ছিল 40, কিন্তু তিনি সেটা না করে আর্গনকে তিনি প্রথমে বসিয়ে দিলেন। তাহলে এই হচ্ছে তিনি একটা দেখবো একটা মস্ত বড় তিনি ভুল করে ফেললেন। তাহলে এই ছিল আমাদের যে তার পর্যায় সারণী, সেখানে দেখবো তার কি, দেখো এখানে দেখতে পাবে জিনিসটা। হ্যাঁ, কোথায় গেল? এই তো দেখো, এই যে কে, আর এই দেখো 40, এটা হচ্ছে 39 হলো, এইখানে তিনি ভুল করলেন। তাহলে এরকম কিছু ভুলের জন্য কিন্তু আমরা দেখছি মেন্ডেলিফের পর্যায় সারণীও কিন্তু বেশি দিন এটা আমরা গ্রহণযোগ্য হচ্ছে না, হলো তারও কিছু আমরা দেখবো বিশাল বড় ত্রুটি দেখা যাচ্ছে। এবং দেখবো সমস্ত ত্রুটিকে নষ্ট করে বা সমস্ত ত্রুটি কাটিয়ে, যেটা আমরা এখন যে তুমি নেটে সার্চ করলে বা দেখবে যে কেমিস্ট্রি ল্যাবে বা আমাদের যে ক্লাসের গ্রুপে যে স্কুলে গেলে যে পর্যায় সারণীটা সাজানো থাকতো, সেটাকে কি বলি? সেটাকে বলি মডার্ন পিরিয়ডিক টেবিল, হলো আধুনিক পর্যায় সারণী। তাহলে কে দিচ্ছে? 1913 সালে, এই সালটাও খুব ইম্পর্টেন্ট, যে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে, ওকে, হেনরি মোসলে তাদের পারমাণবিক ভরের পরিবর্তে, দেখো কি এইখানটা খুব ইম্পর্টেন্ট, তিনি পারমাণবিক ভর নিলেন না, এটাকে বাদ দিয়ে দিলেন, তার পরিবর্তে কি দিলেন? পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে পড়ে যাচ্ছি যে তার বেস কি, এখানে লিখি অ্যাটমিক, আচ্ছা বেস লিখি এখানে। তিনি যেটা নিয়ে কাজ করলেন, তিনি দেখলেন যে এত বছর ধরে অ্যাটমিক ওয়েট কে তিনি ধরে যারা কাজ করলেন তারা সবাই ভুল করছেন। তখন তিনি কি ধরলেন? অ্যাটমিক মাস কে ধরে কাজ করা শুরু করলেন। এই অ্যাটমিক মাসই বলছি, এটা তো ভুল হচ্ছিল সবার গ্রহণের ফলে। তো তিনি যেটা নিয়ে কাজ করলেন, অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, হলো। তাহলে পারমাণবিক সংখ্যা নিয়ে তিনি কাজ করা শুরু করলেন, তার বেস ছিল অ্যাটমিক নাম্বার। মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন এবং এতে মেন্ডেলিফের যে পর্যায় সারণীর যে ত্রুটিগুলো থাকলো সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেল। এবং দেখবো যে এই যে ছবিটা আগে দেখিয়ে দিই, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল, ওকে, এখন যে আমরা দেখি সেই মডার্ন পিরিয়ডিক টেবিল। আচ্ছা, লং, ওই জন্য দেখো সবচেয়ে বড়, ওই জন্য আমরা একে কি নামে ডাকি? লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, সবচেয়ে লম্বা পিরিয়ডিক টেবিল। সেখানে কজনের স্থান হচ্ছে দেখি, 7টা পিরিয়ড, যেমন মেন্ডেলিভ নিয়েছিল 7টা পিরিয়ড, তারও হচ্ছে 7টা পিরিয়ড, কিন্তু তিনি গ্রুপের যে স্থান দিচ্ছে সেটা হচ্ছে 18টা। তাহলে টোটাল তার ইয়েতে কিন্তু 118টা বা 120টা মৌল স্থান নিতে পারছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে লিখে দিয়েছি তার বেস হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এই হলো আমাদের যে মোসলে তার দেওয়া সবচেয়ে গ্রহণযোগ্য মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী, ওকে। তো দেখো আজকের ক্লাসে আমরা বিভিন্ন মডার্ন পিরিয়ডিক টেবিলের ধারণা নিলাম, মেন্ডেলিফেরটা ধারণা নিলাম, এবং তার আগে লোথার মেয়ার, নিউল্যান্ড, ডোবেনিয়ার, এই ল্যাভয়েসিয়ে এদের যে ধারণা সেগুলোকে নিলে আমরা গ্রহণ করলাম। পরের ক্লাসে আমরা পার্ট 2 তে যেটা আলোচনা করব যে এই মডার্ন পিরিয়ডিক টেবিলের বিভিন্ন গ্রুপগুলো, দেখো বললাম গ্রুপগুলো, সেই গ্রুপে কে আছে সেগুলো জানতে হবে, এবং পিরিয়ড বরাবর কারা থাকছে, তাদের কি কি মিল পাবো, তারা কোন কোন জায়গায় বসবে, সেই সমস্ত কিছুর ধারণা আমরা পাবো, ওকে। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।